আসসালামু আলাইকুম। বরিশাল ক্যাডেট কলেজের সপ্তম শ্রেণীর কল্যাণীয় ক্যাডেটবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের অনলাইন বাংলা ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইমানুর রহমান, প্রভাষক, বাংলা বিভাগ, বরিশাল ক্যাডেট কলেজ। করোনা ভাইরাস, যার পোশাকি নাম কোভিড-19, এই রোগটিকে ইতোমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মহামারী হিসেবে ঘোষণা করেছে। এটি একটি সংক্রামক ভাইরাস যা ইতোমধ্যে পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়েছে। আমাদের প্রাণপ্রিয় বাংলাদেশও এর প্রভাব থেকে মুক্ত নয়। তবে আশার কথা হলো, আক্রান্তের তুলনায় মৃত্যু হার খুবই কম। এজন্য আমাদের আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে। চলো করোনা সচেতনতামূলক একটি ভিডিও দেখে আমরা আজকের পাঠ শুরু করি। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধ করার অন্যতম উপায় হলো বাসায় থাকা। তবে কেমন করে বুঝবেন আপনার কি করোনা ভাইরাস হয়েছে? এই সংক্রমণের প্রধান লক্ষণ হলো জ্বর, সঙ্গে একটানা শুকনো কাশি এবং তারপর শ্বাসকষ্ট, হাঁচি, সর্দি, মাথা ব্যথা। এগুলো সাধারণ ঋতু পরিবর্তনজনিত ঠান্ডা কাশির কারণেও হতে পারে। কিন্তু একটানা শুকনো কাশি কেমন হয়? এটি হচ্ছে যখন আপনার কাশিতে কোনো মিউকাস বা কফ থাকে না এবং অন্য কোনো কারণ ছাড়া কাশি টানা হতে থাকে। করোনা ভাইরাস সংক্রমণ হলে তাপমাত্রা কতটা বাড়তে পারে? করোনা ভাইরাসের কারণে জ্বর হলে আপনি সেটা নিশ্চয়ই বুঝবেন। তখন শরীরের তাপমাত্রা থাকে 100 ডিগ্রি ফারেনহাইট অথবা 38 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি। যদি হাতের কাছে থার্মোমিটার নাও থাকে, আপনি শরীরে জ্বর অনুভব করবেন এবং কেউ আপনার বুক বা পিঠ স্পর্শ করলে সেই তাপ অনুভব করতে পারবে। যদি আপনার জ্বর বা একটানা শুকনো কাশি হয়ে থাকে, তাহলে অন্য কারোর সংস্পর্শে আসা যাবে না এবং 14 দিন পর্যন্ত আপনার বাড়িতে থাকতে হবে। যদি আপনি পরিবারের অন্য সদস্যদের সাথে বাস করেন, তাহলে আলাদা ঘরে থাকুন এবং আলাদা বাথরুম ব্যবহার করুন। আপনার বাড়ির যারা আপনার সংস্পর্শে এসেছে তাদের সকলকে 14 দিন পর্যন্ত বাসায় থাকতে হবে। যদি আপনার জ্বর সঙ্গে শুকনো কাশি হয়ে থাকে এবং আপনি করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শে এসে থাকেন অথবা করোনা আক্রান্ত এলাকা বা দেশে ভ্রমণ করে থাকেন, তাহলে corona.gov.bd/covid19 টেস্টে গিয়ে আপনার সম্ভাব্যতা যাচাই করুন বা সরকারের করোনা ভাইরাস হটলাইন নম্বর 333 অথবা 16263 এই নম্বরে যোগাযোগ করুন। তবে যদি আপনার শ্বাসকষ্ট শুরু হয়, তাহলে শীঘ্রই চিকিৎসার জন্য হাসপাতালে যেতে হবে। আশা করি তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে আছো, সুস্থ আছো। আমরা এবারে পাঠ পরিস্থিতি জানবো, তবে তার আগে আমরা কিছু ছবি দেখব এবং ভাবতে থাকবো আমাদের আজকের পাঠের বিষয় কি। তোমরা এখানে দেখতে পাচ্ছ 4টি ছবি। প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটি বাড়ির ছবি। দ্বিতীয় ছবিতে আমরা দেখতে পাচ্ছি কিছু নিমন্ত্রণ পত্র। তৃতীয় ছবিতে কিছু খাবার সাজিয়ে রাখা আছে এবং চতুর্থ ছবিতে দেখতে পাচ্ছি আমরা যে একজন তার অতিথিদেরকে আপ্যায়ন করাচ্ছে। তো এ থেকে আমরা ধারণা করতে পারি আমাদের আজকের পাঠের বিষয় কি। তোমরা ঠিকই ধরেছ, আমরা আজকে পড়ব তোমাদের সপ্তবর্ণা বই থেকে আমার বাড়ি কবিতাটি। আর কবিতাটি লিখেছেন কবি জসিমউদ্দিন। তাহলে আমাদের আজকের পাঠ আমার বাড়ি, জসিমউদ্দিন। শিখন ফল। এবারে আমরা দেখব আমাদের আজকের এই ক্লাস শেষে আমরা কোন বিষয়গুলো শিখতে পারবো। আজকের পাঠ শেষে তোমরা শিখতে পারবে জসিমউদ্দিনের পরিচিতি এবং সাহিত্যকর্ম সম্পর্কে। এরপরে তোমরা জানতে পারবে আমার বাড়ি কবিতাটি শুদ্ধরূপে পাঠ করতে পারবে। এরপরে এই কবিতায় ব্যবহৃত নতুন শব্দের অর্থ জানতে পারবে এবং তোমরা সৌজন্য, শিষ্টাচার এবং মানব প্রেমে উদ্বুদ্ধ হবে।
আজকের আলোচনাগুলো আমরা ধারাবাহিকভাবে জেনে নেই কি কি বিষয় আমরা আলোচনা করব। আমরা আলোচনা করব কবি জসীমউদ্দিনের পরিচয়, এরপরে আলোচনা করব এই কবিতায় ব্যবহৃত নতুন শব্দের অর্থ, এরপরে আলোচনা করব পাঠ পরিচিতি, তারপর থাকবে কবিতার আবৃত্তি, এরপর কবিতাটি বিশ্লেষণ করব এবং তারপরে বাড়ির কাজ এবং পরবর্তী ক্লাসের বিষয় আমরা জানিয়ে দেব। তো প্রথমেই আমরা চলে যাই কবি পরিচিতিতে। আমাদের আজকের যে কবিতাটি আমরা বিশ্লেষণ করব সেটি আমার বাড়ি এবং এই কবিতার কবির নাম হচ্ছে জসীমউদ্দিন। আমরা প্রথমে জসীমউদ্দিন সম্পর্কে কিছু তথ্য জেনে নেব। জসীমউদ্দিন একজন বাঙালি কবি, গীতিকার, ঔপন্যাসিক ও লেখক। পল্লী কবি উপাধিতে ভূষিত জসীমউদ্দিন আবহমান বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যে লালিত একজন আধুনিক কবি। ঐতিহ্যবাহী বাংলা কবিতার মূল ধারাটিকে নগর সভায় নিয়ে আসার কৃতিত্ব এই জসীমউদ্দিনের। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষিত জসীমউদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে 5 বছর শিক্ষকতা করেছিলেন। 1944 সালে শিক্ষকতা ছেড়ে তিনি বঙ্গীয় প্রাদেশিক সরকার এবং পরে পূর্ব পাকিস্তানের যে সরকার, সেই সরকারের প্রচার বিভাগের কর্মকর্তা হিসেবে যোগদান করেন এবং 1962 সালে অবসর গ্রহণ করেন। জসীমউদ্দিন ছিলেন প্রগতিশীল ও অসাম্প্রদায়িক চেতনার অধিকারী। তিনি কিছু পুরস্কার পেয়েছিলেন, যেমন 21শে পদক, স্বাধীনতা পুরস্কার ইত্যাদি। অল্প বয়স থেকেই তিনি লেখালেখি শুরু করেছিলেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকা অবস্থায় তার লেখা কবর কবিতাটি বাংলা পাঠ্য বইয়ে স্থান পেয়েছিল। আমরা জানি যে তিনি বাংলাদেশে পল্লী কবি হিসেবে পরিচিত এবং তার জন্ম হচ্ছে 1903 খ্রিস্টাব্দে ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে। তার কবিতায় পল্লীর মানুষ ও প্রকৃতির সহজ সুন্দর রূপ ফুটে উঠেছে এবং তার পল্লীর মাটি ও মানুষের সাথে কবির হৃদয় যেন এক হয়ে মিশে আছে। আমরা আরো কিছু তথ্য দেখব তার রচনা সম্পর্কে। যেমন তার কাহিনী কাব্য রয়েছে কয়েকটি, যেমন নকশিকাঁথার মাঠ, সজন বাদিয়ার ঘাট। এরপরে তার কিছু কবিতার বই রয়েছে, অর্থাৎ কাব্যগ্রন্থ, যেমন রাখালি, বালুচর, মাটির কান্না। তিনি একটি নাটকও লিখেছিলেন বেদের মেয়ে নামে। এরপরে শিশুতোষ গ্রন্থগুলোর মধ্যে রয়েছে হাসু, এক পয়সার বাঁশি এবং ডালিম কুমার। তার মৃত্যু হয়েছিল 1976 খ্রিস্টাব্দে। এবারে আমরা এই কবিতায় ব্যবহৃত নতুন যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলোর অর্থ জেনে নেব। প্রথমে যে শব্দটি আমরা এখানে দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ভ্রমর। ভ্রমর শব্দের অর্থ তোমরা অনেকেই জেনে থাকতে পারো। ভ্রমর শব্দের অর্থ হচ্ছে মৌমাছি। ভ্রমরের কথ্যরূপ হচ্ছে ভ্রমর। কবিতাটিতে কোনো বন্ধু বা প্রিয়জনকে ভ্রমর বলে সম্বোধন করে নিজের বাড়িতে আসার আমন্ত্রণ জানানো হয়েছে। তোমরা এখানে ভ্রমরের একটি ছবিও এখানে দেখতে পাচ্ছ। এরপরে আরো দুটি শব্দ আমরা দেখতে পাচ্ছি, একটি হচ্ছে শালি ধান আর অন্যটি হচ্ছে বিন্নি ধান। এই দুটো হচ্ছে ধানের জাত। শালি ধান হচ্ছে এক প্রকার আমন ধান যা হেমন্তকালে উৎপন্ন হয়, আর বিন্নি ধান হলো বাংলাদেশের আদি জাতের ধানগুলো হচ্ছে একটি। তোমরা শালি ধান এবং বিন্নি ধানের ছবিও এখানে দেখতে পাচ্ছ। এরপরে কবরী কলা। কবরী কলা হচ্ছে স্বাদের জন্য বিখ্যাত এক প্রকার কলা। তোমরা এখানে ছবি দেখতে পাচ্ছ এবং এখানে দেখতে পাচ্ছি আমরা গামছা বাঁধা দই। গামছা বাঁধা দই হচ্ছে অধিক ঘনত্বের ফলে যে দই গামছায় রাখলেও রস গড়িয়ে পড়ে না, এমন দই। এরপরে হচ্ছে সু আঁচল পাতি, মানে হচ্ছে আঁচল পেতে শুয়ে থাকা। গাই দোহনের শব্দ, এর অর্থ হচ্ছে গাভীর দুধ দোহনের শব্দ। এরপরে আমরা দেখতে পাচ্ছি কাজলা দিঘি। কাজলা দিঘি শব্দের অর্থ হচ্ছে কাজলের মতো কালো জলের দিঘি, অর্থাৎ যে দিঘির বা যে পুকুরের জল হচ্ছে কাজলের মতো কালো, এরকম দিঘিকে আমরা বলছি কাজলা দিঘি। আমরা শব্দগুলো দেখে নিলাম, এবারে আমরা পাঠ পরিচিতি সম্পর্কে একটু জেনে নেব। আমাদের আজকের যে আলোচ্য কবিতাটি রয়েছে সেটি কবি জসীমউদ্দিনের হাসু নামক যে কাব্যগ্রন্থটি রয়েছে সেটির অন্তর্গত। এখানে কোনো বন্ধু বা প্রিয়জনকে নিজের বাড়িতে নিমন্ত্রণ করেছেন কবি। তিনি
তাকে আপ্যায়ন করতে চান শালি ধানের চিরা, বিন্নি ধানের খই, কবরী কলা এবং গামছা বাঁধা দই দিয়ে। প্রকৃতির সান্নিধ্যে কেমন করে অতিথির প্রাণ জুড়াবে তারও পরিচয় আছে কবিতাটিতে। যুগ যুগ ধরেই অতিথি আপ্যায়নে বাঙালির সুনাম রয়েছে। অতিথির বিশ্রাম ও আনন্দের জন্য গৃহস্থের আন্তরিক প্রয়াস এই কবিতায় বিশেষভাবে লক্ষণীয়। অতিথি যে বাড়িতে এসেছেন সেই বাড়ির গাছ, ফুল, পাখিও যেন অতিথিকে আপ্যায়নে উন্মুখ হয়ে আছে। অতিথিকে ভালোবাসার মধ্য দিয়ে সৌজন্য, শিষ্টাচার ও মানব প্রেমের অসাধারণ বহিঃপ্রকাশ ঘটেছে এই কবিতায়। এবারে আমরা কবিতাটি বিশ্লেষণ করার আগে আবৃত্তি শুনে নেব। চলো আবৃত্তি শোনা যাক। আমার বাড়ি যাইও ভ্রমর, বসতে দেব পীরে, জলপান যে করতে দেব শালি ধানের চিড়ে, শালি ধানের চিড়ে দেব বিন্নি ধানের খই, বাড়ির গাছের কবরী কলা, গামছা বাঁধা দই, আম কাঁঠালের বনের ধারে শুয়ো আঁচল পাতি, গাছের শাখা দুলিয়ে বাতাস করব সারা রাতি, চাঁদ মুখে তোর চাঁদের চুমো মাখিয়ে দেব সুখে, তারা ফুলের মালা গাঁথি জড়িয়ে দেব বুকে, গাই দোহনের শব্দ শুনি জেগো সকাল বেলা, সারাটা দিন তোমায় লয়ে করব আমি খেলা, আমার বাড়ি ডালিম গাছে ডালিম ফুলের হাসি, কাজলা দিঘির কাজল জলে হাঁসগুলি যায় ভাসি, আমার বাড়ি যাইও ভ্রমর এই বরাবর পথ, মৌরি ফুলের গন্ধ শুকে থামিও তব রথ। আমরা কবিতাটির আবৃত্তি শুনলাম, এবারে বিশ্লেষণ করব। তার আগে কিছু তথ্য তোমাদের জানিয়ে রাখি। সেটি হচ্ছে যে পল্লী কবি জসিমউদ্দিন ছিলেন একজন লোকসাহিত্য সংগ্রাহক। লোকসাহিত্য শব্দটার সাথে তোমরা হয়তো অনেকেই পরিচিত না। লোকসাহিত্য হচ্ছে গ্রামের সাধারণ মানুষের মুখে মুখে প্রচলিত কবিতা, গান, ছড়া, প্রবাদ, প্রবচন, লোককাহিনী কিংবা কিংবদন্তি ইত্যাদি। তার কবর কবিতা প্রকাশের 4 মাস পর মুর্শিদা গান নামে একটি প্রবন্ধ কল্লোল পত্রিকায় মুদ্রিত হলে ডক্টর দীনেশ চন্দ্র সেন আগ্রহী হয়ে মাসিক 70 টাকা বৃত্তিতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পল্লীগীতি সংগ্রাহক হিসেবে তাকে নিয়োগ দেন। লোকসাহিত্য সংগ্রহ করতে গিয়ে গ্রামের সাধারণ মানুষের জীবনকে অত্যন্ত কাছ থেকে দেখেছিলেন তিনি। ফলে স্বাভাবিকভাবেই পল্লীর প্রকৃতি ও মানুষের সহজ সরল রূপটি তার কবিতায় উপজীব্য হয়েছে। আমাদের আজকের যে আলোচ্য কবিতাটি রয়েছে এই কবিতার মধ্যেও আমরা এই বৈশিষ্ট্যটি লক্ষ্য করব। তিনি বাংলাদেশের হৃদয়কে আত্মস্থ করেছিলেন বলেই আমার বাড়ির মতো একটি কবিতা তিনি রচনা করেছিলেন। আমরা এখন কবিতাটি বিশ্লেষণ করব। কবিতার শুরুতেই কবি বলেছেন যে আমার বাড়ি যাইও ভ্রমর, বসতে দেব পীরে। এখানে কবি তার বন্ধু বা কোনো একজন প্রিয়জনকে তার বাড়িতে নিমন্ত্রণ জানাচ্ছেন। এখানে ভ্রমর শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মৌমাছি, কিন্তু এখানে ভ্রমর আমরা বন্ধু কিংবা প্রিয়জন অর্থে ব্যবহার করব। তাহলে আমার বাড়ি যাইও ভ্রমর, বসতে দেব পীরে। কবি তার বন্ধু বা কোনো প্রিয়জনকে বলছেন যে তুমি আমার বাড়িতে যাইও, গেলে আমি তোমাকে বসার জন্য পীরে দেব। জলপান যে করতে দেব শালি ধানের চিড়ে। আমি তোমাকে বসতে দেওয়ার পরে তোমাকে আপ্যায়নের জন্য শালি ধানের চিড়ে তোমাকে খেতে দেব। শালি ধানের চিড়ে দেব বিন্নি ধানের খই। শুধু শালি ধানের চিড়েই না, এর সাথে আমি তোমাকে দেব বিন্নি ধানের খই, বাড়ির গাছের কবরী কলা, গামছা বাঁধা দই। শুধু চিড়ে কিংবা খই দেব না, তোমাকে আরো দেব বাড়ির গাছের যে কবরী কলা রয়েছে সেটি তোমাকে খেতে দেব, এবং আর কি দেব, গামছা বাঁধা দই। আম কাঁঠালের বনের ধারে শুয়ো আঁচল পাতি। তুমি এই আপ্যায়ন করার পরে তুমি আম কাঁঠালের যে বাগান রয়েছে সেই বাগানের ধারে তুমি আঁচল পেতে শুয়ে থাকবে, অর্থাৎ বিশ্রাম করবে। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমার বাড়ি কবিতায় কবি জসিমউদ্দিন
তার বন্ধু বা প্রিয়জনকে কিভাবে আপ্যায়ন করবেন শুধু সেই বিষয়টি এখানে উঠে আসেনি, তিনি তার বিশ্রাম কিংবা তাকে সমাদর করার জন্য আরো বিভিন্ন রকম ভাবে চেষ্টা করেছেন। তিনি বলছেন যে আম কাঁঠালের বনের ধারে শোয়া আঁচল পাতি, অর্থাৎ আম এবং কাঁঠালের যে বাগান রয়েছে সেই বাগানের পাশে তার বন্ধু বা প্রিয়জনকে বলছেন যে তুমি শুয়ে থাকবে, গাছের শাখা দুলিয়ে বাতাস করব সারা রাত, সারা রাত ধরে আমি গাছের শাখা দুলিয়ে বাতাস করব। অর্থাৎ তার বন্ধু বা প্রিয়জনকে তিনি কিভাবে সমাদর করবেন তার একটি চিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি। চাঁদ মুখে তোর চাঁদের চুমো মাখিয়ে দেব সুখে। কবি তার বন্ধু বা প্রিয়জনকে তার তার প্রিয়জন এত সুন্দর যে চাঁদ মুখের সাথে মানে তুলনা করেছেন, চাঁদের সাথে তার বন্ধু বা প্রিয়জনের মুখকে তুলনা করেছেন। তিনি বলছেন যে চাঁদ মুখে তোর চাঁদের চুমো মাখিয়ে দেব সুখে, তারা ফুলের মালা গাঁথি চড়িয়ে দেব বুকে। তারা যে ফুল রয়েছে এই ফুল দিয়ে মালা গেথে কবি তার বন্ধু বা প্রিয়জনকে তার বুকে জড়িয়ে দেবেন। এরপরে কবি বলছেন যে গাই দোহনের শব্দ শুনি জেগো সকালবেলা। আমাদের গ্রাম বাংলায় যে দৃশ্যটি আমরা দেখি যে প্রতিদিন সকালবেলা গাই দোহনের শব্দে আমাদের ঘুম ভেঙে যায়। তো কবি এখানে সেটি বলছেন যে সকালবেলা গাই দোহনের শব্দ শুনে তুমি জেগে উঠবে। এরপরে কবি বলছেন সারাটা দিন তোমায় লয়ে করব আমি খেলা। কবি তার বন্ধু কিংবা প্রিয়জনের সাথে সারাদিন খেলাধুলা করে সময় কাটাবেন। আমার বাড়ি ডালিম গাছে ডালিম ফুলের হাসি, অর্থাৎ কবির বাড়িতে যে ডালিম গাছ রয়েছে এই ডালিম গাছে ডালিম ফুলগুলো যখন ফুটে থাকে যেন মনে হয় সেই ফুলগুলো হাসছে, ডালিম ফুলের হাসি এখানে কবি বলেছেন। কাজলা দিঘির কাজল জলে হাঁসগুলি যায় ভাসি। কাজলা দিঘি অর্থাৎ কাজলের মতো কালো পানি যে দিঘিতে রয়েছে সেই দিঘিতে হাঁসগুলি ভেসে যাচ্ছে, এরকম একটি দৃশ্যের বর্ণনা দিচ্ছেন এখানে কবি। এগুলো দেখে তার বন্ধু কিংবা প্রিয়জন তিনি আনন্দিত হবেন, কবির এরকম বিশ্বাস। এরপরে কবি বলছেন যে আমার বাড়ি যাইও ভ্রমর এই বরাবর পথ। কবি পথ দেখিয়ে দিচ্ছেন তার বন্ধু কিংবা প্রিয়জনকে যে তুমি এই পথ ধরে আমার বাড়িতে যাবে, এই পথ ধরে গেলে তুমি আমার বাড়ি খুঁজে পাবে। কোথায়? সেটা হচ্ছে যে মৌরি ফুলের গন্ধ শুকে থামিও তো বড়। এই পথ দিয়ে যেতে যেতে যেখানে তুমি মৌরি ফুলের গন্ধ পাবে তুমি বুঝবে যে এখানেই আমার বাড়ি, এবং সেখানেই তুমি তোমার রথ থামাবে। রথ হচ্ছে প্রাচীনকালে ঘোড়া দিয়ে টানা এক ধরনের যান। এখানে কবির বন্ধু বা প্রিয়জন যিনি আসবেন তিনি যে যানবাহনে চড়ে আসবেন সেই যানবাহনকে এখানে নির্দেশ করা হয়েছে। কবি বলছেন যে এই পথ দিয়ে যেতে যেতে মৌরি ফুলের গন্ধ যেখানে পাবে তুমি বুঝবে যে সেখানেই আমার বাড়ি, এবং তুমি সেখানেই তোমার যানবাহনকে থামাবে। আমাদের কবিতার বিশ্লেষণ এটুকুই ছিল। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা পরে মন্তব্যের ঘরে জানিয়ে দিতে পারো। এখানে তোমাদের জন্য একটি নমুনা প্রশ্ন দিয়েছি, এই নমুনা প্রশ্নগুলোর উত্তর তোমরা খাতায় লিখবে, আর যদি কোনো প্রশ্ন বুঝতে না পারো পরবর্তীতে আমার সাথে শেয়ার করবে। তোমাদের একটি বাড়ির কাজও দিচ্ছি, তোমার বাড়িতে অতিথি এলে কিভাবে যত্ন নিবে তা আলোচনা করবে। এরপরে হচ্ছে পরবর্তী ক্লাসের বিষয়। পরবর্তী ক্লাসে আমরা শোনো একটি মুজিবরের থেকে এই কবিতাটি পড়ব, আর এই কবিতাটির কবির নাম হচ্ছে গৌরী প্রসন্ন মজুমদার। আজকের পাঠ সংশ্লিষ্ট কোনো জিজ্ঞাসা থাকলে তোমরা জানিয়ে দিতে পারো মন্তব্যের ঘরে।
সবাইকে ধন্যবাদ। সবাই স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে থাকো, সুস্থ থাকো। নিরন্তর শুভকামনা।